Good morning, students. আমরা সায়েন্স ফিকশন মনিকা হিউজেসের সায়েন্স ফিকশন গুড বাই টু দ্য মুন পড়ছিলাম। আজ তার ফাইনাল পার্ট, লেসন 8। লেটস কন্টিনিউ। Someone called out to my father, Governor, the press and TV are waiting for you. Someone মানে কেউ একজন বা কোনো একজন, কল্ড আউট মানে চিৎকার করা। এখানে চিৎকার করে ডাকা, আমরা কি বুঝবো? চিৎকার করে ডাকা। কল্ড আউট মিন্স চিৎকার করে ডাকা। কেউ একজন চিৎকার করে আমার বাবাকে ডাকলো। কি ডাকলো? গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। গভর্নর, প্রেস এবং টিভি। প্রেস মানে যেগুলো সংবাদপত্রের যে নিউজ পেপারগুলো আমরা প্রতিদিন পড়ি সেটা নিউজ পেপার, আর টিভি মিডিয়া সেই টিভিতে যে সংবাদ পরিবেশন করে এবং খবরের সংবাদের যে নিউজ পেপার, সমস্ত সাংবাদিকরা তারা সবাই আপনার জন্য ওয়েট করছে। সে টিভির সাংবাদিক হোক আর তোমার প্রেসের সাংবাদিক হোক, তারা সবাই আপনার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। কেননা কি, ও যেহেতু মুন থেকে এসছে, ওর সঙ্গে ওর একটু ইন্টারভিউ নেবে বা ওর কথা শুনতে যাচ্ছে। তাদের কিছু কোশ্চেন্স আছে বা কোয়ারিজ আছে, তারা এই গভর্নরকে সেই কোশ্চেনগুলো আস্কিং করবে। কারা? সেই রিপোর্টার্সরা, সেই প্রেস এবং টিভির যারা রিপোর্টার্স আছে। গভর্নর তখন কি বলছে? কেপলারের ফাদার কি বলছে? ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আর রাইট অ্যাওয়ে মানে ঠিক এক্ষুনি, জাস্ট নাও আই অ্যাম কামিং। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইল। আমি তাকে দেখলাম যে লিভ ডাউন, ত্যাগ করা, ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া, ফেলে যাওয়া, আমরা জানি। লিভ মানে অনেক জানি। লিভ মানে এখানে চলে গেলেন, ঠিক আছে? লিভ ডাউন, আমার বাবা চলে গেলেন। আইল, আইল কথার অর্থ হলো আইল বা এইল, যে এর অর্থ হলো বাসে দেখবে দুপাশে সিট থাকে, বাম পাশে ডান পাশে দুপাশে সিট থাকে, মাঝখান দিয়ে আমরা যাতায়াত করি। ঠিক প্লেনেও ওই রকম দুপাশে সিট থাকে, মাঝখান দিয়ে যাতায়াতের যে জায়গাটা থাকে, যে প্যাসেজ থাকে যেখান দিয়ে যাতায়াত করা হয়, তাকে বলা হয় আইল। আরও ভালোভাবে বলতে গেলে ক্লাসরুমে যে দুপাশে বেঞ্চ থাকে, ছেলে এবং মেয়েরা বসে, মাঝখান দিয়ে টিচাররা যাতায়াত করে, তোমরাও যাতায়াত করো, সেই ওই যে ফাঁকা জায়গাটা, ফাঁকা প্যাসেজকে আমরা বলবো আইল। ঠিক ওরকম বিমানের সেই যে ফাঁকা প্যাসেজ দিয়ে আমার বাবা নেমে গেলেন। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, আই সোয়াং মাই লেগস ডাউন। বাবা যখনই নেমে গেলেন, ও নামার চেষ্টা করবে। আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর। তখনই সোয়াং, সোয়াং কথাটা কোথা থেকে এসেছে? সুইং, সোয়াং, সোয়াং, সুইং, সোয়াং, সোয়াং। আমি আমার পাটা সঙ্গে সঙ্গে কি করলাম? ঘোরানোর চেষ্টা করলাম, অর্থাৎ পায়ে ভর দিয়ে ও দাঁড়ানোর চেষ্টা করলো। পায়ে ভর দিয়ে ও দাঁড়ানোর চেষ্টা করলো, যে বাবা নেমে গেল আমিও নামবো। পায়ে আমরা বসে থাকলে, উঠতে গেলে কি পায়ের পাতাতে কিন্তু ভর দিয়ে তারপরে তো উঠে দাঁড়াতে হবে। তখন ওই পায়ের পাতাটা কি একটু সুইং হবে, একটু ঘুরে যাবে, পায়ের পাতাটা একটু নড়ে যাবে। সেটাই বলেছে সোয়াং ডাউন। I realized standing was tough and walking was very difficult. আমি বুঝতে পারলাম, realized মানে understand. Realize means understand. আমি বুঝতে পারলাম যে স্ট্যান্ডিং, খুব টাফ। খুব টাফ। টাফ মানে খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। উঠে দাঁড়ানোটা একটা কষ্টকর ব্যাপার, এবং হাঁটা আরও বেশি ডিফিকাল্ট, এই টাফের সেম মিনিং আমরা বলতে পারি ডিফিকাল্ট। উঠে দাঁড়ানোটা তো কঠিন, কিন্তু হাঁটা আরও কঠিন। যেখানে দাঁড়ানোই যাচ্ছে না সেখানে তো হাঁটার প্রশ্ন আসতেই পারে না। অর্থাৎ কেপলার এখনও তার ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক করতে পারে, এখনও তার ভিতরে ডিসব্যালেন্সের ভাবটা রয়ে গেছে। আই প্র্যাকটিসড, তখন সে কী করলো? প্র্যাকটিস করতে লাগলো। ওয়ান ফুট অ্যান্ড দেন আদার, আপ অ্যান্ড ডাউন দ্য আইল। কী করলো? প্রথমে একটা পা ফেললো, তারপরে আর একটা ফেললো, আপ অ্যান্ড ডাউন। একটা পা উপর থেকে নিচে নামালো, আর একটা পা এখনও কিন্তু নামায়নি, তারপরে আর একটা পা ফেললো। এইবার যেহেতু তার এখনও ব্যালেন্স ঠিক হয়নি, তাহলে পা ফেললে সে নিশ্চয়ই পড়ে যাবে। কিন্তু সে কিভাবে পাটা ফেলছে? হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট।
সেই যে দুই পাশে দুটো সিট রয়েছে বিমানের, সেই সিটগুলো ধরে ধরে বাসে যেমন দুই পাশে দুটো সিট থাকে, এই পাশে একটা ওই পাশে একটা, মাঝখান দিয়ে লোক দাঁড়িয়ে থাকে বা যাতায়াত করে, সেই সিট ধরে ধরে দুই পাশে সিট ধরে ধরে সে পা ফেলে ফেলে প্র্যাকটিস করছে, হাঁটাটা প্র্যাকটিস করছে। সে ডিসব্যালেন্স হয়ে আছে, এখনো ব্যালেন্স তার আসেনি। তাই সিটগুলোর পিছন ধরে ধরে সাপোর্ট নিয়ে নিয়ে দেখো, হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস, সিটের পিছন দিক ধরে, কিসের জন্য ধরেছে? ফর সাপোর্ট দেওয়ার জন্য, যাতে পড়ে না যায়, সেটা প্র্যাকটিস করে নিল। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়ার্কড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। আমি কি করলাম? পুট অন মানে পরা, ওয়্যার মানে পরা। আমি আমার জ্যাকেটটা পরে নিলাম, অ্যান্ড ওয়ার্কড উইথ ডিফিকাল্টি, খুব মানে কষ্ট করে হেঁটে গেলাম, টু দ্য এক্সিট পয়েন্ট মানে সেই বিমানের যেই জায়গা দিয়ে বেরিয়ে যাবে, যেটা সেই যে সেই ফেরির যেটা দরজা, যেখান থেকে সে বেরিয়ে নিচে যেতে পারবে, ঠিক আছে, বেরোনোর রাস্তা, এটাকে আমরা কি বলি? এক্সিট পয়েন্ট। আই স আ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার। আমি দেখতে পাচ্ছিলাম যে ক্রাউড মানে ভিড়, এখানে আমরা ভিড় বলবো না, আমরা বলবো একদল, মানে প্রচুর, দুই একজন না, অনেক রিপোর্টার্স এবং ক্যামেরাম্যান। শুধু রিপোর্টার সাংবাদিকরাই নেই, তার সঙ্গে ক্যামেরাম্যান, তারা সঙ্গে সঙ্গে আমার বাবার ছবি তুলছে। যেটা আমরা টিভিতে দেখি, একজন মাইক্রোফোনের হাতে সংবাদ বলছে এবং পাশে কি ঘটছে সেগুলো আমরা সবই দেখতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই একজন ক্যামেরাম্যান থাকে, সে ওইগুলো সব তুলে ধরছে। তা সেই রিপোর্টারদের সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান, তারাও আমার বাবাকে চারিদিক থেকে সারাউন্ড করে ধরেছে। সারাউন্ড করা মানে ঘিরে ধরা, অর্থাৎ চারিদিকে তারা আমার বাবাকে ঘিরে রেখেছে, বিভিন্ন রকম কোশ্চেন আস্কিং করছে। ইট ওয়াজ রিয়েলি আ নিউ ওয়ার্ল্ড। সত্যি সত্যি এটা একদম সম্পূর্ণরূপে নতুন ওয়ার্ল্ড, নতুন জগৎ। দেয়ার ওয়াজ আ স্ট্রম অফ ভয়েসেস। কেন নিউ ওয়ার্ল্ড বললো? প্রথমেই যেটা তার কানে লেগেছে, ওই রিপোর্টারদের হইচই, ঠিক আছে, চেঁচামেচি, এইগুলো যে তাদের শাউটিংস, তাদের যে হইচইগুলো, সেই যে শাউটিংসগুলো, সেইগুলো তার কানে কিন্তু গেছে। তাই তার মনে হয়েছে এখানে স্ট্রম অফ ভয়েসেস। স্ট্রম মানে কি? আমরা জানি ঝড়, স্ট্রম মানে ঝড়। এখানে যেন কণ্ঠস্বরের ঝড় বয়ে যাচ্ছে, সবাই যেন খুব জোরে জোরে কথা বলছে, কণ্ঠস্বরে ঝড় বয়ে যাচ্ছে, সবাই জোরে জোরে কথা বলছে। এটা তো নয় যে সবাই জোরে জোরে কথা বলছে, অ্যাকচুয়ালি চাঁদে যে বাতাস নেই, সেখানে কণ্ঠস্বর, বাতাস না থাকলে কি হবে? আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো তো আমাদের বাতাসে বয়ে নিয়ে যায়, তাহলে সেগুলো না থাকলে তো শোনা যাবে না। আর এখানে আমরা যাই বলি না কেন, আসতে বলি না কেন, বাতাস সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি জোরেই না কথা বলছে। তাই বলছে এখানে যেন কণ্ঠস্বরে ঝড় বয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো বলছে, হাউ লাউডলি দ্য পিপল অব দ্য আর্থ টকড, হাউ লাউডলি দ্য পিপল অব দ্য আর্থ টকড। পৃথিবীর মানুষ কি জোরেই না কথা বলে, এটা কেপলারের মনে হয়েছে, ঠিক আছে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড। সেই যে রিপোর্টার্স, তারা গভর্নরকে কোশ্চেন করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, যথারীতি ন্যাচারালি কোশ্চেনই করলেন। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড। বললেন, গভর্নর, আর্থ এবং মুনের পিপলের মধ্যে যে ডিফারেন্সেস, যে পার্থক্য রয়েছে, আমাদের মধ্যে যে মতবিরোধ রয়েছে, ঠিক আছে, আমাদের মধ্যে যে মতের অমিল রয়েছে, আমরা যে একে অপরের একেবারে পুরো ফ্রেন্ড হতে পারছি না, এই যে বিষয়টা, এই বিষয়টা কি সলভ হবে না? সমাধান হবে না? এই বিষয়টা কোনোদিন কি সলভ মানে কি? সমাধান। তোমরা অঙ্ক করো, অঙ্কতে কি করো? অঙ্কতে সমাধান করো না? তা বলছে এই বিষয়টা কি কোনোদিন সমাধান হবে না? কারা জিজ্ঞাসা করলো? রিপোর্টার্সরা। কাকে জিজ্ঞাসা করলো? টু দ্য টু কেপলার্স ফাদার, গভর্নর। গভর্নর তখন একটা রিপ্লাই দিচ্ছেন। গভর্নর বললেন, গভর্নর হাউ গভর্নর বলছেন, আই এম কনভিন্সড দ্যাট উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন আ ফ্রেন্ডলি ম্যানার। গভর্নর বলছেন, আমি কনভিন্সড মানে 100% শিওর, ডিটারমাইন্ড, ঠিক আছে, তিনি দৃঢ় প্রতিজ্ঞ এই বিষয়ে, যে তিনি 100% এই বিষয়ে শিওর যে যদি
ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, পরিষ্কার বোঝাপড়া থাকে। আন্ডারস্ট্যান্ড মানে একে অপরকে বোঝা, ঠিক আছে। ক্লিয়ার পরিষ্কার বোঝাপড়া থাকে। অফ আওয়ার প্রবলেমস, আমাদের প্রবলেমসগুলো নিয়ে যদি পরিষ্কার বোঝাপড়া হয়, দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড করা যাবে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এটা সমাধান করা যাবে কি, এই সেটেল করা যাবে, সলভ করা যাবে কিভাবে না, একটা বন্ধুত্বপূর্ণভাবে আমরা সবাই যদি নিজেদের বন্ধুর মতো ভাবি, মুনের পিপল আর আর্থের পিপল, এবং আমরা আমাদের নিজেদের সমস্যাগুলো নিয়ে আমরা যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, পরিষ্কারভাবে বোঝাপড়া একটা করে নিই আমাদের সমস্যাগুলো সম্বন্ধে, তাহলে এটা বন্ধুত্বপূর্ণভাবে এটা সমস্যা সমাধান করা সম্ভব বলেই গভর্নর নিজে একদম বিলিভ করে। কনভিন্সড মানে হি বিলিভড ফার্মলি, দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করেন, ঠিক আছে। কনভিন্সড, তাহলে এখানে লেখা রয়েছে মেড ওয়ানসেলফ বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু, একজন বিশ্বাস করেন যে এটাই সত্যি। তাহলে গভর্নর উত্তর দিয়ে দিলেন যে কিভাবে সেটা সলভ করা যায়, ফ্রেন্ডলি ম্যানারে সেটাকে সলভ করতে হবে উইথ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। তারপরে আবার রিপোর্টার্সরা আবার প্রশ্ন করছেন, গভর্নর হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ, গভর্নর আপনি কতদিন পৃথিবীতে থাকবেন বলে ধরে নিয়েছেন, বা কতদিন পৃথিবীতে আছেন? তখন গভর্নর বলছে, আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু a year to settle our differences. আই গেজ মানে কোনো কিছু মনে করা, ঠিক আছে, আন্দাজ করা, কোনো কিছু মনে করা বা আন্দাজ করা, মনে মনে ভাবা যে এটা হয়তো বা এইরকমই হতে পারে। আমরা কোনো কিছু বললে বলতো এই গেস করতো আমার এই হাতে বা কি আছে, ঠিক আছে, মনে করা, ভাবা, সাপোজ, ঠিক আছে। দ্যাট ইট মে টেক, এটা নিতে পারে অ্যাজ লং অ্যাজ 6 months টু আ ইয়ার, এটা 6 মাস থেকে 1 বছর হয়তো সময় লাগবে এই সমস্যাটা সমাধান করতে, এটা সেটেল করতে। এই যে ডিফারেন্স আমাদের মধ্যে, যে মতের অমিল, আমাদের মধ্যে যে পার্থক্য, ডিফারেন্স, এই ডিফারেন্সটা সেটেল করতে, সলভ করতে অন্তত 6 থেকে 1 বছর সময় লাগবে, এই 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। তখন রিপোর্টাররা অলরেডি কিছু কোশ্চেন করে ফেলেছে, এইবার শেষ পর্যন্ত বলছে যে ওয়ান লাস্ট কোশ্চেন, এইবার একদম শেষ কোশ্চেন, গভর্নর নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। এখানে ব্যাক মিন্স পিঠ নয়, ব্যাক মানে পিঠ হয়, এখানে ব্যাক অন আর্থ এগেন মানে ব্যাক মানে এখানে ফিরে আসা, রিটার্ন, ব্যাক মিন্স রিটার্ন। আপনি যে আবার তো পৃথিবীতে ফিরে এসেছেন, তা আমাদের আর একটা কোশ্চেন আছে এ বিষয়ে, যে উইল ইউ টেল আওয়ার লিসেনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ আর মুন, বলছে আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন, যারা এই টিভিতে কিংবা ওই সংবাদপত্র পড়বে, যারা নিউজ পেপার পড়বে, কিংবা যারা টিভিতে রিপোর্টটি দেখবে, উইল ইউ টেল, আপনি কি বলবেন আমাদের শ্রোতা বা দর্শকদের, হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ আর মুন, আপনার প্রকৃত বাড়ি কোনটা? মুন কি আপনার মনে হয় যে মুনটা আপনার সব থেকে নিরাপদ জায়গা, বা মুনটা আপনার বাড়ি বলে মনে হয়, না আর্থটা আপনার বাড়ি বলে মনে হয়? তখন গভর্নর খুব ক্লেভারলি আনসার দিচ্ছেন, দ্যাটস আ ডিফিকাল্ট কোশ্চেন টু আনসার, এটা খুব কঠিন কোশ্চেন। এতক্ষণ যা কোশ্চেন করলে সব তো আনসার দেওয়া খুব ভেরি ইজি, কিন্তু এই উত্তরটা দেওয়া খুবই কঠিন। কেন গভর্নরের এরকম মনে হলো? বলছে অল মাই কালচারাল টাইস আর উইথ আর্থ, আমার সমস্ত সাংস্কৃতিক যে বন্ধন, কালচারাল টাই আর উইথ আর্থ, পৃথিবীর সঙ্গে আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন, সাংস্কৃতিক মিল রয়েছে, ঠিক আছে। বাট আই মাস্ট সে, কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে, দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, লাই মানে শুয়ে থাকা, এখানে লাই মানে বলবো অস্তিত্ব আছে। আমার বর্তমান এবং ভবিষ্যতের অস্তিত্ব কোথায় আছে? না প্রেজেন্ট এবং ফিউচার কোথাতে আছে? মুনে আছে। তার সমস্ত প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ মুনেতে এক্সিস্ট করে, কিন্তু তার আবার কালচারাল টাইটা কোথায় আছে? কালচারাল টাইটা আছে পৃথিবীতে, পৃথিবীর সঙ্গে তার
সাংস্কৃতিক মেলবন্ধন যত কালচারাল ব্যাপার ট্যাপার পৃথিবীর সঙ্গে রিলেটেড, কিন্তু তার প্রেজেন্ট ফিউচার কোথায় আছে? মুনে আছে। কেন প্রেজেন্ট ফিউচার তার মুনে আছে? বলছে মাই সন ওয়াজ বর্ন দিয়ার, আমার ছেলে ওই মুনে জন্মগ্রহণ করেছে। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, আমার ওয়াইফকে ওখানে বারিড করা হয়েছে। বারিড মানে কাউকে কবর দেয়া বা সমাধি দেয়া, বারিড মানে কাউকে কবর দেয়া বা সমাধি দেয়া। তাহলে ছেলে আমার ওখানে জন্মিয়েছে, তার স্ত্রী মারা গেছে, তার স্ত্রীর যে সমাধিটা বা কবরটা কোথায় রয়েছে? সেটাও মুনে রয়েছে। বলছে মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজও ওখানে, আমি হলাম গভর্নর। কোন জায়গার গভর্নর? আমি মুনের গভর্নর। তাহলে তার হিজ ওয়ার্ক ইজ দেয়ার, his son was born there, his wife was buried there, so his present is there, his present is there। এবং তার ছেলে হলো তার ফিউচার, সুতরাং তার ফিউচারও মুনে, তার প্রেজেন্ট অর্থাৎ তার কাজ বর্তমানে গভর্নর কোন জায়গার? ওখানকার, তাহলে তার প্রেজেন্টও ওখানে। বলছে ইট ইজ গুড টু ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম, বলছে পৃথিবীতে ফিরে আসলে আমার খুবই ভালো লাগে, আমার খুবই আনন্দ লাগে, কিন্তু মুন হলো আমার বাড়ি। তোমরা ভাবো তোমাদের মামার বাড়িতে যেতে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে, কিন্তু মামার বাড়িটা কিন্তু তোমাদের বাড়ি নয়। তো এরকম পৃথিবীতে ফিরে আসলে গভর্নরে ধরো খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে, যে পৃথিবীর সমস্ত সাংস্কৃতিক ব্যাপার ট্যাপারের সঙ্গে তার খুব একটা মিল আছে, একটা টাই আছে, কিন্তু আসলে তার অরিজিনাল হোমটা তিনি কোনটা মনে করেন? মুন। তিনি অ্যান্সার দিয়ে দিলেন, ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা দেখলেন ওই রিপোর্টার্সদের সঙ্গে কথা বলতে বলতে কেপলারের ফাদার সেই গভর্নর তিনি ওয়াচ করলেন, নোটিশ করলেন যে কেপলার সেই সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে সেই ফেরি, সেই যে আর্থ ফেরি, সেই যানটাতে থেকে নেমে সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে ওর বাবা কি উত্তর দিচ্ছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। হি গেভ মি হিজ আর্ম, তিনি তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, ল্যান্ডিং প্যাড মিনস যে জায়গায় প্লেন কিংবা কোনো যান নামে, ঠিক আছে, সেই জায়গাকে বলা হয় ল্যান্ডিং প্যাড। যে জায়গায় নামে সেই জায়গাটা মার্ক করে রাখা থাকে, বিশেষ করে এইচ আকারের একটা চিহ্ন দেওয়া থাকে, ইংরেজি এইচ লেটার, ঠিক আছে, সেই এইচ লেটার দিয়ে চিহ্ন দেওয়া থাকে, তোমরা ল্যান্ডিং প্যাডের ইমেজ সার্চ করলে দেখতে পারবে। সেই যে ল্যান্ডিং প্যাড, সেই ল্যান্ডিং প্যাডের দিকে আমরা কি করলাম? আমার বাবা হাত বাড়িয়ে দিল, আমরা দুজনা টুগেদার মানে একসঙ্গে ওখানে হাঁটতে হাঁটতে ওইদিকে গেলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্যটা যেন মৃদুভাবে তাদের দিকে আলো দিচ্ছিল, খুব তীব্রভাবে না। সূর্যের আলো যে তাদের প্রচণ্ড গরম লাগছিল, সূর্য তাপ লাগছিল, কিন্তু সেটা নয়। সান প্রচণ্ড এক্সেসিভ হিট তাদের পরে দিচ্ছিল, সেটা নয়। জেন্টলি ওয়ার্ম, মৃদুভাবে তাদের গায়ে সূর্যের উত্তাপটা লাগছিল। আই লুকড আপ, যখনই সূর্যের আলোটা লাগছিল তখন সে কি করলো? উপরের দিকে তাকালো। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট আ স্পেস শুট, এটা আমার কাছে খুবই স্ট্রেঞ্জ লাগছে, একটা অদ্ভুত ব্যাপার লাগছে, একটা খুব মজার ব্যাপারও বলা চলে। বিং আউটসাইড, আমরা বাইরে বেরোচ্ছি কিন্তু স্পেস শুট পরছি না। চাঁদে যেহেতু বাতাস নেই, তাই কি করে চাঁদের মানুষ কিন্তু সেই মুনের তাদের ঘর থেকে বেরোনোর পরই, তাই ঘর থেকে বেরোনোর আগে স্পেস স্যুট অর্থাৎ মহাকাশে যাওয়ার জন্য যে ধরনের আমাদের পোশাক আশাক পরা হয়, সেই ধরনের পোশাক আশাক পরে কিন্তু বেরোয়। আমরা দেখি যারা মহাকাশে যায় সাদা রঙের পোশাক, একটা হেলমেট টাইপের পরে, ঠিক আছে, সেই ধরনের পোশাক আশাক পরে কিন্তু তারা সবাই বাড়ি থেকে বেরোয়। যেমন আমরা সবাই মাস্ক পরে বেরোচ্ছি, স্যানিটাইজার নিয়ে বেরোচ্ছি। এটা যদি এখন এই রোগের আগে যদি এটা ভাবা যেত যে এমন একটা দেশ আছে সেখানে সবাই মাস্ক পরে বাইরে বেরোয়, এটা যদি আমরা দেখতাম, দেখে আমাদের খুব হাসি লাগতো যে দেখো ওরা সবাই মাস্ক পরে বেরোচ্ছে। সেরকম কেপলারের মনে হয়েছে যে চাঁদে সবাই স্পেস স্যুট পরে বাইরে বেরোয়, ওই মহাকাশে গেলে যে ধরনের পোশাক পরা হয় সেই ধরনের পোশাক পরে তারা ঘর থেকে বাইরে বেরোয়। ঘরে নর্মাল পোশাক পরে, কিন্তু বাইরে ওটা পরে বেরোতেই হবে, মাস্ট। কিন্তু এখানে কেউ স্পেস স্যুট পরে বেরোয় না, ঘরেও যেমন পোশাক বাইরেও তেমনই সেই রকমই পোশাক পরে বেরোয়। এটা তার কাছে একটা স্ট্রেঞ্জ ব্যাপার লেগেছে। আর্থ উইল সার্টেনলি বি ফান, আর্থ সত্যিই একটা মজার জায়গা, পৃথিবী একটা মজার জায়গা। এরকম মজার ব্যাপার, এরকম স্ট্রেঞ্জ ব্যাপার সে কিন্তু দেখে তার খুব মজাই লাগছে। বাহ, ভালো মজার ব্যাপার তো।
I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. বলছে I lay back, আমি শুয়ে শুয়ে কোনো কিছুর পিছু হেলান দিয়ে, ঠিক আছে, তারা I thought of the pyramids, আমি পিরামিডের কথা ভাবলাম, তাজমহলের কথা ভাবলাম, এবং মিস্টিরিয়াস, সেই যে রহস্যময়, মিস্টিরিয়াস মানে রহস্যময়, জাঙ্গল বিল্ডিংস, জঙ্গলের ভিতরে যে রহস্যময় বিল্ডিং আছে, কাদের না, ইনকাস যে উপজাতি, পিপল অফ দ্য অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন অফ সেন্ট্রাল আমেরিকা, পিপল অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন ইন সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার যে উপজাতির লোক, সেই যে প্রাচীন সভ্যতার লোক, তাদের যে বিল্ডিং আছে জঙ্গলের ভিতরে, সেই যে উপজাতির বিল্ডিং, সেগুলো সব তার, মানে বিল্ডিং বলতে এখানে তাদের যে ছোট ছোট যে পাতার ঘর বা ঘরগুলো আছে, সেই সব তার কাছে, সে ওই মন থেকে ওইগুলো দেখবে বলেই ফিক্সড করে আছে। সে হয়তো আবার ফেরিতে ফিরে গিয়েছে, গিয়ে লে ব্যাক এরকম পিঠে হেলান দিয়ে বসে আছে, সিটের পরে বসে বসে এইসব ভাবছে যে পিরামিড দেখবো, তাজমহল দেখবো, মিস্টিরিয়াস জাঙ্গল বিল্ডিংস দেখবো, জঙ্গলের ভিতরে কি রহস্যজনকভাবে তারা ঘর করে আছে সেই ইনকাস উপজাতির লোকেরা। এইসব ভাবতে ভাবতে সে ভাবলো, উড 6 months বি টাইম এনাফ, উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, এই সমস্ত কিছু দেখার জন্য 6 মাস কি পর্যাপ্ত সময়, বা 6 মাস সময়ে কি আমি এত সব দেখতে পাবো? তার মনে কিন্তু একটা ডাউট হলো। তাহলে এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।